রাজনীতিতে সংস্কার একটা বিষয় হলো যে মন মগজে যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে সিস্টেম বদলে বা সিস্টেমে সংস্কার করে কোনো লাভ আছে কিনা। আমাকে যদি বলেন যে মন মগজে পরিবর্তন আনার জন্য আপনি সিস্টেমটা তো পাল্টাইতে হবে, আপনি এমনিতে হয় না, ভাইস ভার্সা, যে তবুও আপনি যদি একটা সিস্টেম দাঁড় করান ওই সিস্টেমের মধ্য থেকে অনেক পরিবর্তন সম্ভব। বিশেষ করে আমরা রাষ্ট্র তার ব্যবস্থার কথা যখন বলি তখন ব্যবস্থাটা কিন্তু প্রধান হয়ে দাঁড়ায়। মগজ পরিবর্তনের জন্য শুধু সিস্টেম পরিবর্তন, তার অনেকগুলো আছে, কালচারাল ডেভেলপমেন্ট, দলের ডেভেলপমেন্ট, অন্য আলোচনা। সেটাই আমি এই আলোচনায় যদি থাকি, আমরা দেশের অন্য সংকট, অন্য করণীয়, সেইটা না যেয়ে আমি এই আলোচনায় যদি থাকি, আগের পার্টে যেটা বলেছিলাম যে দেখেন কতগুলো চিন্তার কেমন ব্যাপার আছে, একটা বড় ভিত্তির জায়গায় আছে, সেই আলোচনা বাদ দিয়ে কিন্তু করা যাবে না। সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতিটা কেমন আপনি একটু একেবারে খুব, আমি যারা শুনছেন যে কয়জন তাদেরকে অনুরোধ করবো জিনিসটা বোঝার জন্যে। দেখুন, আমাদের সংবিধানে কিন্তু অনুপার্জিত আয় ভোগ করার কোনো সুযোগ রাখা নাই, কিন্তু ওই যে রাস্তায় দেখবেন চাঁদাবাজি যেরকম চলে তা চাঁদাবাজির তো পকেট ভারিই থাকে। উপরের অর্থনীতিটাকেও আপনি চাঁদাবাজির অর্থনীতি যদি থাকে, তারপর আপনি কাজ করে কামাই করার টাকা আপনার পকেটে না, আপনার চাঁদাবাজির টাকাটাই প্রধান। তারা যদি প্রধান হয়ে যায় তাহলে তো পুরো অবস্থাটাই রাজনীতি ও চাঁদাবাজির রাজনীতি হবে। আমি সরলীকরণ করে বললাম, তাহলে আপনার অর্থনীতির নিয়ম কানুন গতিধারা হবে একটা বড় ভিত্তি। আমি বিস্তারিত আলোচনা গেলাম না। তাহলে আমাদেরকেও রাজনৈতিক দলগুলোকে আপনার ওই অর্থনীতির সাপোর্ট করে ওই জায়গাটাকে বিবেচনা করতে হবে। প্রথমে আইন করে ঠিক রাখতে হবে, এটা করতে হবে। এটা একটা দিক গেল। আরও কয়েকটা দিক আছে, সেটা হচ্ছে আমাদের কতকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান তারা সংস্কার করবে, মানে যারা আছে ক্ষমতা তারাই তো করবে, আমরা বলছি পুরোটা করতে পারবে না, কিন্তু ট্রেনে উঠাই দিক। ট্রেনটা ভাঙাচোরা হলে ট্রেনের লাইনটা ঠিক করে ট্রেনে উঠাই দেবে, এটাই কাজ। এখন আমাদের তো তাহলে এটাকে অ্যাগ্রি করতে হবে। ধরুন দুদক, আমরা যদি বলি নির্বাচন কমিশন, আমাদের বিচার বিভাগ, আরও অনেক যেগুলো আছে, তাহলে আমাকেও চিন্তা করতে হবে আমি যখন ক্ষমতায় যাব আমি কখনো হস্তক্ষেপ করব না। এখন ওইটা আপনি যেটা বললেন শুধুমাত্র আমি ভাববো তা দিয়ে কিন্তু হবে না। আপনি যদি ইকোনমি হস্তক্ষেপ ওইটা না থাকে এবং যদি মনে হয় এইবারে যে শিক্ষাটা হলো এগুলো করলে কেউ আমাকে পাত্তা দেবে না এবং আমি দলটাকে ওইভাবেই করব, বা আমি ক্ষমতায় চিরস্থায়ী দরকার নেই, আমি ক্ষমতাতে চলে গেলে কেউ আমাকে মারবে না, আমি যদি নিয়মকানুনটা মেনে চলি, তাহলে ওই সংস্কারের ব্যাপারে আমাদের দলগুলোকে ভূমিকা নিতে হবে। আর বড় ভূমিকা নিতে হবে আমাকে যদি বলেন সেটা কি, যেমন এইখানে আপনার আলোচনা শুনে মনে হচ্ছিল যে আমরা হয়তো এক এক ধরনের ভেবেছি, আছে না? যেমন আমরা আমাদের পার্টিগতভাবে বা বামপন্থীর অনেকদিন ধরে বলে আসছি যে স্থানীয় সরকারকে যাতে জনগণের কল্যাণে কাজ করে সেই জন্য তাকে ক্ষমতায়ন করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর এমপি সাহেবকে যা সংবিধান অনুযায়ী তাকে পৃথক করতে হবে। এমপি সাহেব এখন তো জমিদার, ওই তন্ত্রটা ভেঙে ফেলতে হবে। সেটা ভেঙে ফেলার জন্য সংখ্যানুপাতিক পদ্ধতির কথা আমরা বলছি। এটা আমাদের বিবেচনা। আমি সেদিন বিএনপির একজন উপদেষ্টার সাথে ছিলাম, হাবিব ভাই আরও বলতে পারবেন, শুনলাম যে ওনারা এখন বলছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তো এখন ধরুন ওনারা বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট, আমরা বলছি সংখ্যানুপাতি, কোনো অসুবিধা নেই, আলাপ আলোচনা করে যেটা হোক। তার মানে দেখেন আগেরটাই কিন্তু আমরা নাই যে এই এখন প্রচলিত একটা ভোট দেওয়া এবং এই ভোট দিয়ে শেষ হয়ে যাবে। এবার পারবো কি পারবো না তা না, তাই আমি চিন্তাটা তো এগুলো করতে হবে যে আমরা কত বেশি পার্টিসিপেটরি করতে পারি এবং কত বেশি জনকল্যাণের কাজ করব। তাহলে সেইটা মগজের যেমন কাজ আছে, কিন্তু এটা দাঁড়াচ্ছে হচ্ছে আপনি যদি ব্যবস্থাটা সিস্টেমটা পাল্টাইতে পারেন অনেকটা আপনি কিন্তু রিকভারি করতে পারবেন। এরকম জায়গায় ধরুন হয়তো এখন নতুন আলোচনা আসছে না, কিন্তু অনেকে বলে, আমাদের দল বলি না, যে এটা প্রদেশে ভাগ করে এইগুলো করতে হবে, লোকাল ডেভেলপমেন্ট একটা আসছে। তো এইগুলো আমরা ভাববো না কেন, যেটা আমরা হয়তো এখন ভাবছি না বা এগ্রিও করি না এখন, কিন্তু ভাবতে তো দোষ নাই, এই ভাবনাগুলো আসুক। আমি আলোচনা করতে ইন্টারেস্টেড হচ্ছি যে জনগণের মধ্যেও তারা এটা হয়েছে, এটা করলে এটা হয়ে যাবে, ওটা করলে ওটা হয়ে যাবে, ওইটার মধ্যে না থেকে এইগুলো সবাই একটু মাথা খাটানো দরকার। মাথা খাটিয়ে কোন বাস্তবতার উপরে দাঁড়ায় করতে পারি সেইটা হলেই কিন্তু ভালোভাবে করা যাবে। এখন শেষ কথাটাই এইবারে আনি, একটা কিন্তু বড় কাজ রাজনীতির, শেষ কথা বললেও তো আমাদের তো ভোটের কাছে যাইতে হবে। সংবিধানে একজনের এক ভোট, তারাই দেশ শাসন করবে। আমরা তো অনন্তকাল এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সুযোগ দেব না, দেওয়াটাও ন্যায্য হবে না এবং এটা আরও ক্ষতিকারকও হবে বটে। তাহলে আপনি ওই ভোট করতে গেলে আমাদের দেশে ভোট ব্যবস্থাতে একেবারে ভেঙে গেছে। বাজার সমিতিতে শুরু করে বড় বণিক সমিতি আর পার্লামেন্ট নাই। তাহলে আপনাকে পুরো নির্বাচন ব্যবস্থার খোল নলছে এটা পাল্টায় ফেলতে হবে। নির্বাচন কমিশন যেমন তো দক্ষ, যোগ্যতা সম্পন্ন, হস্তক্ষেপ মুক্ত, সেটা যেমন হবে, কিন্তু খোল নলছে পাল্টাতে হবে। যার জন্য আমরা এটা পপুলার শব্দে বলি যে পুরো নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। তা আমরা যার জন্য দাবি করছি যে এই সরকার যখন অন্যান্য কাজগুলো করবে ওনার একটা রোডম্যাপ বলুক,
যে আমি এই রেড মাপে যাচ্ছি। হ্যাঁ, আজকে এখনো বলতে পারিনি, আমি দোষারোপ করছি না, কিন্তু অচিরেই ওনাকে বলতে হবে যে কাজ কী কী। তাহলে আমরা কিন্তু বুঝবো যে এই কাজ আমার সমর্থন কি করতে হবে। আর একটা, ওনারা আমাদের দাবি হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার আলোচনা শুরু করুক। আমি তো নির্বাচনের দিন তারিখ ঘোষণার কথা বলছি না, এটা এখন দরকার নেই, কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কারে যদি আলাপ আলোচনাগুলো শুরু হয় তাহলে আমরাও বুঝতে পারবো, অন্যদের মত বুঝতে পারবো, সময় লাগবে। নির্বাচন ব্যবস্থা নিয়ে তো সংস্কার নিয়ে বা একটা ধরনের তো দাবি উঠেছে বোধহয় বহুদিন এই দাবি এখন না। আরেকটা মনে রাখেন, সংস্কার কিন্তু প্রতিনিয়ত প্রসেস, এবং এইটা আমি খালি মনে করার জন্য বলি, সবচেয়ে বড় আলোচনা আমরা করেছিলাম 2007-08 সালে, এবং তৎকালীন নির্বাচন কমিশন কিন্তু সংস্কারে সব দলগুলো ছিল, এবং যার যার মত তারা কিন্তু আমরা লিখিত দিয়েছিলাম, এবং ওনারা পরে যে পুস্তিকা প্রকাশ করছে এখান থেকে সংগ্রহ করে দেখতে পারেন। এবং আমি ধন্যবাদ জানাই এখনও ওনাদের, যে ওনারা যেটা গ্রহণ করতে পারেনি যুক্তি দিয়ে বলেছেন এই কারণে গ্রহণ করা গেল না। আবার বলেছে যে এইটা আমরা মনে করি ন্যায্য, কিন্তু এটা আমাদের এখতিয়ার না, পরবর্তী সরকার বিবেচনা করুক। তাহলে কিন্তু দেখেন সেই 7-8 সালেরটা আজকে কত 23 সাল, 24 সাল, কোনো আলোচনা কিন্তু করলাম না। এই সংস্কার কিন্তু নিয়মিত প্রসেস, কথার কথা 7 সালে আমরা যেটা করছি আমরা এখন আসলে তো ওটা আমরাই চেঞ্জ করতে চাইবো। তাহলে সুতরাং সংস্কার একটা নিয়মিত প্রক্রিয়া, লক্ষ্যটা যদি ঠিক থাকে, যে জনকল্যাণটা লক্ষ্য থাকে, আমার লুটপাটটা লক্ষ্য না, আমি একদল চলে গেল আর একদল আমি আধিপত্য বিস্তার করবো সেটা লক্ষ্য না। তাহলে ওনাদেরকে এইগুলো একদিকে যেমন ব্যবস্থা বদলের ধারায় করতে হবে, আর এইখানে একটা কালচারালি মানুষের মনোজগতে যাতে, যে কথাটা আপনি আমার এইবার আলোচনার শুরুতে বলতে চাইলেন, সেই মনোজগতটা আমরা যাতে তৈরি করতে পারি, ওনারা যে কয়দিন আছে সেই কাজটা ওনাদেরকে করতে হবে। এবং আরেকটা শেষ কথা এই ক্ষেত্রে আমরা বলি, ওনাদেরকেও বলছি যে এই যে কাজগুলো আপনাদের করার কথা বলছি, কিন্তু মনে রাখতে হবে আপনারা তো অন্য সময়ের সরকার না, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার হয়েছেন। তাহলে এই কাজ আপনাকে সফলভাবে সম্পন্ন করতে গেলে যারা অভ্যুত্থানকারী, আমরা কম পারি বেশি পারি, হ্যাঁ, দীর্ঘদিন লড়াই করেছি, এবার হয়তো ছাত্ররা সামনেই চলে আসছিল, সেটা অন্য আলোচনা। তাহলে আমরা যদি ওইটার পক্ষে অবস্থান নিতে পারি, তাহলে আপনি যেমন ওইটা কাগজে কলমেও করতে পারবেন, এবং করার পরে ওটা বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবেন। সুতরাং অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে, সেই জায়গাটা যদি আমরা করতে পারি সেটা করতে হবে। এখন দেখেন, একটু অন্য কথা না বলে পারছিলাম না, আজকে সন্ধ্যায় আমি যখন বাসার দিকে আসলাম তখন একজন আমাকে সালাম দিয়ে বললো যে আপনারা তো অনেক কথা বলতেছেন, ওনারা তো ইতিমধ্যে খারাপ কিছু করতেছেন, তো ডিমের দাম কেন কমে না? চাঁদাবাজি কমে গেছে কিন্তু জিনিসপত্রের দাম তো কমলো না। এইগুলো তো না দেখলে আমাদের তো এই কয়দিন না হয় আমরা সহ্য করছি, আমরা তো সহ্য করতে পারছি না, কারণ আমাদের আয় তো কমে গেছে। তাহলে আমি বলছি ওনাকে কিন্তু সেই জিনিসটাও করতে হবে। এত আলোচনা হচ্ছে, শ্রমিকদের আলোচনা কিন্তু আসে নাই, কৃষকের আলোচনা কিন্তু নাই। এই যে মারা গেছে যেটা বলছে, আমি অ্যাকুরেট তথ্য বলতে পারবো না, প্রথম যে মারা যাওয়ার যে তথ্য আসছিল যাদেরকে, তখন একটা পত্রিকা গবেষণা করে বলছিল 76% শ্রমজীবী মানুষ, আমার ধারণা আরও বেশি, আপনি শিশু ওই কয়েকজনকে বাদ দিলে। তাহলে তাদেরও তো যে একটা জায়গা আছে, তাদের পরিবার পরিজন বা তার যে ভবিষ্যতের জায়গাগুলো আছে, সেইগুলো কিন্তু দ্রুততার সাথে ওনাদেরকে আনতে হবে এবং ক্ষিপ্রতার সাথে আনতে হবে। না হলে এই পুরো উদ্দেশ্য আমরা যে সংস্কার আলোচনা করছি, দেখবেন এইগুলো অন্যদিকে চলে যাবে।